চৌধুরী বাড়িতে পরিবারের সকলে মিলে বিশাল এক অনুষ্ঠানের আয়োজনে মেতেছিল, কারণ আজকে চন্দ্রিমা দেবীর জন্মদিন ছিল। চন্দ্রিমা দেবী দীর্ঘ 1 মাস পর অন্য শহর থেকে বাড়ি ফিরে আসছিল। তার পরিবারে ছিল তার স্বামী রামকমল বাবু, বড় ছেলে বিক্রম, বড় বৌমা গীতা, ছোট ছেলে তুষার, ছোট বৌমা কোয়েল এবং তার একমাত্র মেয়ে জয়া। তাদের পরিবারটি একটি জয়েন্ট ফ্যামিলি ছিল। পরিবারের সকলে একে অপরের সঙ্গে মিলেমিশে হাসি খুশি বসবাস করত। কারোর মধ্যে কোনো রকমের হিংসা কিংবা রাগারাগি কিছুই ছিল না। চন্দ্রিমা দেবী তার এক দূর সম্পর্কের আত্মীয়র বাড়িতে 1 মাস থাকতে গিয়েছিল, আর আজকে তার জন্মদিনের স্পেশাল দিনে পরিবারের সকলের চাপে সে বাড়ি ফিরে আসছিল। সবাই তাড়াতাড়ি করো, এত আস্তে আস্তে হাত চালালে কি করে হবে বলো তো? দিদি, তুমি আমার সঙ্গে রান্নাঘরে চলো তো, ওখানে অনেক কাজ আছে। আর এই যে জয়া, তুমি তাড়াতাড়ি করে এই ঘরটা সাজিয়ে ফেলো। হ্যাঁ, বাইরের দরজাটা লাল আর হলুদ রঙের ফুল দিয়ে সাজাবে। কোয়েল, যা করার তাড়াতাড়ি করো, বাবা মাকে এয়ারপোর্টে নিয়ে আসছে, এখন গাড়িতে আছে। আমি কেক অর্ডার করে দিয়েছি, কিছুক্ষণের মধ্যেই কেক চলে আসবে। এভাবেই সবাই মিলে চন্দ্রিমা দেবীর জন্য নানান রকম আয়োজন করে রাখে। চন্দ্রিমা দেবীর আসার সময় হয়ে গেলে সবাই বাড়ির বাইরে এসে দাঁড়িয়ে তার জন্য অপেক্ষা করতে থাকে। সবাই দেখে একটা গাড়ি তাদের বাড়ির দিকেই আসছে। সকলে খুবই আগ্রহের সঙ্গে গাড়ির দিকে তাকিয়ে থাকে। সবাই ভেবেছিল গাড়ি থেকে চন্দ্রিমা দেবী নামবে, কিন্তু গাড়ি থেকে চন্দ্রিমা নয়, রূপালী নামের একটি মেয়ে নেমে আসে। রূপালীকে দেখে কোয়েল খুবই অবাক হয়। রূপালী এবং কোয়েল দুজনে একে অপরের খুব ভালো বন্ধু ছিল। রূপালী খুবই খুশি হয়ে কোয়েলের কাছে এসে বলে, কোয়েল কোয়েল, কেমন আছিস তুই বল? আমাকে দেখে তুই নিশ্চয়ই অবাক হয়েছিস, তাই না? আরে রূপালী, তুই এখানে? আমি তো ভাবতেও পারিনি যে তুই আমার সঙ্গে দেখা করতে আসবি, তাও আবার আমার শ্বশুর বাড়িতে। সেই আমার বিয়ের দিন তোকে লাস্ট দেখেছি, আর আজকে 2 বছর পর দেখলাম। হ্যাঁ, তুই তো আমাকে ভুলেই গেছিস। আমি এখন থেকে তোদের এই শহরেই থাকবো। আমি একটা ভালো চাকরি পেয়েছি, আর এই শহরেই আমার শিফটিং হয়ে গেছে, তাই আমি সোজা তোর শ্বশুর বাড়িতে চলে এলাম। আমি এবার এখানেই থাকবো, আর প্রত্যেকদিন তোর বাড়িতে এসে জমিয়ে আড্ডা মারবো। তাই নাকি? তুই এই শহরে থেকে চাকরি করবি? আর তোর বর পরিবার সবাই কোথায় থাকবে? ওরাও কি এখানেই থাকবে, নাকি তুই আর তোর বর থাকবি? কোয়েলের কথা শেষ হতে না হতেই তার শাশুড়ি মা এবং শ্বশুর মশাই সেখানে চলে আসে। সকলে খুবই খুশি হয় এবং সবাই মিলে একসঙ্গে চন্দ্রিমা দেবীকে তার জন্মদিনের জন্য অভিনন্দন জানাতে থাকে। মা, আপনি কত রোগা হয়ে গেছেন, আপনি নিজের একটুও খেয়াল রাখেননি, তাই না? দেখুন তো কত রোগা দেখাচ্ছে। ওই জন্য বলেছিলাম 2-1 দিন থেকে বাড়ি চলে আসুন, তা নয় একেবারে লম্বা ছুটি নিয়ে নিলেন। আমরা সবাই আপনাকে খুব মিস করেছি। রোগা হয়ে গেছি তাতে কি হয়েছে? বাড়ি চলে এসেছি তো, এবার 2 বৌমার হাতে সেবা যত্ন পেয়ে আমি আবার মোটা হয়ে যাব। আর আমিও তো তোমাদের সবাইকে খুব মিস করেছি। আচ্ছা ছোট বৌমা, এটা কে? একে দেখে তো চিনতে পারলাম না। হ্যাপি বার্থডে কাকিমা, আমি আপনার ছোট বৌমার বেস্টি, মানে কোয়েল আমার ডার্লিং। আমরা দুজনে ছোটবেলার বন্ধু। আজকে খুব ভালো একটা দিনে আমি আমার বন্ধুর সঙ্গে দেখা করতে চলে এসেছি। বাহ, খুব ভালো করেছো। তাহলে চলো সবাই ভেতরে চলো। রূপালী, তুমিও চলো মা। সবাই মিলে একসঙ্গে চন্দ্রিমা দেবীর জন্মদিন সেলিব্রেট করতে থাকে। কোয়েলকে সবার সঙ্গে বেশ মিলেমিশে থাকতে দেখে রূপালীর মনে মনে খুবই হিংসা হয়। সে মনে মনে ভাবে, আরে বাবা, কোয়েলের তো বেশ ভালো ঘরে বিয়ে হয়েছে দেখছি। সবাই কোয়েলকে কত ভালোবাসে, এদের মধ্যে কোনো ঝগড়া নেই, ঝামেলা নেই। সবাই একেবারে কোয়েলকে মাথায় তুলে রেখেছে, আর যত দুঃখ কষ্ট উপরওয়ালা কি আমার কপালেই লিখেছে। এভাবেই রূপালী মনে মনে কোয়েলের উপর হিংসা করতে শুরু করে। রাত্রিবেলা রূপালী বলে, আচ্ছা কোয়েল, তাহলে আমি এবার আসি। আসলে আমি একটা হোটেলে এসে উঠেছি। আমি এই শহরে কোনো ঘর ভাড়া নিয়ে থাকবো। যতদিন না ঘর ভাড়া পাওয়া যাচ্ছে আমি ততদিন হোটেলেই থাকবো। আমার বর কিছু কাজের জন্য বাইরে গেছে, তাই আমাকে এখানে একাই থাকতে হবে। সে কি, তুই একা একা হোটেলে থাকবি? তুই আমাদের বাড়িতে থাক না। আমাদের বাড়িতে 2টো গেস্ট রুম ফাঁকা আছে। তুই বেকার বেকার ভাড়া বাড়িতে থাকতে যাবি কেন? মা, আপনিও বলুন না। হ্যাঁ রূপালী, তোমার বন্ধু একদম ঠিক বলছে। তুমি যতদিন ইচ্ছা আমাদের বাড়িতেই থাকতে পারো। যতদিন না তোমার বর আসছে ততদিন তো তোমাকে এখানে থাকতেই হবে।
তুমি একা একা একটা মেয়ে হয়ে বাইরে ভাড়া ঘরে থাকবে, সেটা কি ভালো দেখায় বলো তো? ঠিক আছে, আপনারা এত করে বলছেন যখন, আমি এখানেই থেকে যাচ্ছি। আর আমি তো ভাবতেও পারিনি আমরা দুই বন্ধু বিয়ের পরেও একই বাড়িতে থাকার সুযোগ পাবো। আর কিছু হোক বা না হোক, দুই বন্ধুর মধ্যে ডেইলি জমিয়ে আড্ডাটা হবে। সকলে মিলে জমিয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা রূপালী কোয়েলের কাছে এসে বলে, কোয়েল, কালকে রাতের পার্টিটা দারুণ ছিল, খুব এনজয় করেছি। হ্যাঁ, ঠিক বলেছিস, আমাদের পরিবারের সবাই এমনই, সবাই একে অপরের সঙ্গে খুবই মিলেমিশে থাকে। আসলে ভাগ্য করে এমন একটা পরিবার পেয়েছি। আমার শ্বশুর বাড়ির সবাই খুব ভালো, আমার বর, আমার শাশুড়ি মা, শ্বশুর মশাই, আমার যা, আমার ভাসুর, ননদ, সবাই খুব ভালো। হ্যাঁ হ্যাঁ, সবই তো ঠিক আছে, কিন্তু একটা কথা বলবো, তুই কিছু মনে করিস না। আমার কেন জানি মনে হলো তোর শাশুড়ি মা তোর চেয়ে বেশি তোর যাকে ভালোবাসে। তোর কি এরকম মনে হয় না? কি বলছিস কি? আমার তো এরকম কখনো মনে হয়নি। আরে তোর মনে হবেই বা কি করে, তুই তো একটা বোকা মেয়ে। কালকে দেখিসনি যখন তোর শাশুড়ি মা অন্য শহর থেকে বাড়ি ফিরে এলো, গীতা দিদির জন্য কত দামি দামি এক্সপেন্সিভ গিফট এনেছে, আর তোর জন্য কম দামের সস্তার গিফট। আমি গীতা দিদির গিফটগুলো ভালো করে চেক করে দেখেছি, সবগুলোই ব্র্যান্ডেড কোম্পানির। আর দেখিসনি কালকে তো সব সময় শুধু গীতা আর গীতাই করছিল, তোকে তো সবাই নামমাত্রই পাত্তা দিচ্ছিল। না না, আমি এতদিন ধরে এই পরিবারে আছি, আমি এটা কোনোদিনও অনুভব করিনি। আরে তুই কি করে অনুভব করবি, কারণ তুই তো এই বাড়ির বৌমা, আমি বাইরের লোক। কালকে প্রথমবার আমি সবাইকে দেখে বুঝতে পেরেছি তোর শ্বশুর বাড়ির সবার খাওয়ার জন্য আলাদা দাঁত আছে, আর লোককে দেখানোর জন্য আলাদা দাঁত। আমি বলছি শোন, তোর বরকে নিজের হাতে রাখ, তাহলে দেখবি তোর শাশুড়ি মা কেমন তোর সামনে ঝুঁকে যায়। আর হ্যাঁ, কালকে পার্টির মধ্যে একটা জিনিস দেখেছিলি? তুষারের ফোনে কত মেসেজ, কত কল আসছিল। অফিস আওয়ারের পর এত ওয়ার্ক কল, এত মেসেজেস। দেখিস দিনকাল কিন্তু ভালো না, আজকাল বেশিরভাগ ছেলেদেরই বাইরে এফআইআর চলছে। রূপালী এভাবেই কোয়েলের মাথায় নানান রকমের কূটনৈতিক চিন্তা ভাবনা ঢোকানোর চেষ্টা করতে থাকে। রূপালীর কথা কোয়েল নিস্তব্ধ হয়ে শুনেই যাচ্ছিল। তার মনে প্রচুর পরিমাণে সন্দেহ ঢুকে যায়। সে হলরুমে গিয়ে দেখে তার শাশুড়ি মা গীতাকে বলছে, বড় বৌমা, তোমাকে কোনো কাজকর্ম করতে হবে না। আমি জানি কালকে তোমাকে অনেক খাটাখাটনি করতে হয়েছে। আর দেখো তো তোমার কেমন ঠান্ডা লেগে গেছে। তুমি আজকের দিনটা রেস্ট করো, ছোট বৌমা আছে তো, ও সব কাজ করে নেবে। যাও, তুমি এখন নিজের ঘরে গিয়ে আরাম করো। ঠিক আছে, ঠিক আছে মা, যাচ্ছি। মা, ছোট বৌদি কোথায় দেখেছো? আমার কলেজের সব প্রজেক্ট বাকি আছে, দুদিন পরেই প্রজেক্টগুলো সাবমিট করতে হবে। এখন ছোট বৌদি প্রজেক্টগুলো না করে দিলে আমি খুব বিপদে পড়বো। আমিও তো ছোট বৌমাকেই খুঁজছি। আমার তো আজকে বৌমার হাতের পোলাও আর চিকেন ডাক বাংলো খাওয়ার খুব ইচ্ছে করছে। বৌমাকে রান্না করতে বলার জন্যই খুঁজছিলাম। কি জানি, ছোট বৌমাকে দেখছি না তো, মনে হয় ওর বন্ধুর সঙ্গে গল্প করছে। আমাদের বাড়িতে যখনই কোনো কাজের দরকার পড়ে তখনই তো সবার ছোট বৌমার কথা মনে পড়ে যায়। সবার মুখে এরকম কথা শুনে কোয়েলের সন্দেহ আরো বেড়ে যায়। রূপালী তার মনে যে সন্দেহের বীজ রোপণ করেছিল তা একটা বড় বৃক্ষের আকার ধারণ করে। সে কাঁদতে কাঁদতে রান্নাঘরে গিয়ে কাজ করতে থাকে। রূপালী ঠিকই বলেছে। রূপালী আজকে আমাকে আয়না দেখিয়ে দিল। আমাকে এই বাড়িতে কেউ ভালোবাসে না, আমাকে দিয়ে সবাই শুধু কাজই করাতে চায়। আর তুষার মিষ্টি মিষ্টি গলায় কার সাথে একটা কথা বলছিল। এই বাড়িতে আমাকে কেউ ভালোবাসে না, এতদিন ধরে আমাকে সবাই ধোঁকা দিচ্ছিল। কিছুক্ষণের মধ্যেই সেখানে তার শাশুড়ি মা চন্দ্রিমা দেবী আসে এবং কোয়েলকে আরো কিছু কাজ করতে বলে। কোয়েলের খুবই রাগ হয়। সে নিজের উপর কন্ট্রোল রাখতে না পেরে বলে ওঠে, আপনারা থামুন এবার, অনেক হয়েছে। আর নয়, আপনাদের মতলব শুধু আমাকে দিয়ে কাজ করানো। আমার কি শরীর খারাপ হয় না? আমি কি মানুষ নই? আর আমাকে কাজ বলছেন কেন? যান না, আপনার আদরের বড় বৌমাকে গিয়ে কাজ বলুন। আরে ছোট বৌমা, তোমার কি হয়েছে? তুমি এভাবে আমার সঙ্গে কোনোদিনও তো কথা বলনি। বলিনি, কারণ আপনাদেরকে আমি চিনতাম না, আর এখন খুব ভালো করে আপনাদের চিনে ফেলেছি। আপনারা হলেন গিরগিটি, গিরগিটির মতো আপনারা নিজেদের রং পাল্টান। কোয়েল এভাবেই তার শ্বশুর বাড়ির সকলের সঙ্গেই বাজে ব্যবহার করতে শুরু করে। কোয়েলের এমন ব্যবহারে বাড়ির সকলেই খুবই অবাক হয়। সে তুষারের উপরও খুবই নজর রাখতে থাকে।
তুষার, তোমার ফোনটা দাও, আমি তোমার ফোন চেক করতে চাই। ফোন চেক করতে চাও? কিন্তু কেন? আজ পর্যন্ত তো তুমি কোনোদিন আমার ফোন চেক করোনি। কি হয়েছে তোমার? ঠিক আছে, এই নাও, কি দেখবে দেখে নাও। কোয়েল তুষারের ফোন চেক করে দেখে তার ফোনে সবই বিজনেস কল এবং মেসেজেস ছিল। কোয়েল, তোমার কি হয়েছে? তুমি বলবে আমাকে? কয়েকদিন ধরেই দেখছি তুমি একদম পাল্টে গেছো। সবার সঙ্গে খুব বাজে ব্যবহার করছো, কথায় কথায় রাগও তো করছো। কিছু না, আমার কিচ্ছু হয়নি। আমি তোমাদের কারোর সঙ্গে কোনো কথা বলতে চাই না, চলে যাও এখান থেকে। কোয়েল এভাবেই অস্বাভাবিক আচরণ করতে থাকে। ওদিকে তার বন্ধু রূপালী সময় মতো তাকে তার পরিবারের বিরুদ্ধে উস্কাতে থাকে। কোয়েল পুরোপুরি রূপালীর কথায় উঠতে বসতে শুরু করেছিল। একদিন রাত্রিবেলা সে তার পরিবারের সবার সঙ্গে খুব ঝগড়া করে এবং তার বন্ধুর সঙ্গে একসঙ্গে ঘুমাবে বলে রূপালীর ঘরে যায়। সেখানে গিয়ে কোয়েল তাকে চেঁচিয়ে চেঁচিয়ে কারোর সঙ্গে ফোনে কথা বলতে শোনে। না, আমি কোনোদিনও ওই বাড়িতে ফিরে যাব না। তোমাদের বাড়ির সবাই খুব বাজে। তোমার বাবা, তোমার মা, তোমার বোন কেউ আমাকে পছন্দ করে না। আর তোমার ওই বৌদি, যে একজন বিধবা হওয়া সত্ত্বেও তাকে নিয়ে সবাই মাতামাতি করে, আমাকে তো কেউ দেখতেই পারে না। আর তোমার তো বাইরে একজনের সঙ্গে এফআইআর চলছে। যার সঙ্গে তোমার এফআইআর চলছিল তার সঙ্গেই থাকো। তুমি আমাকে আর ফোন করবে না, রাখো ফোন। এই বলে রূপালী ফোনটা রেখে দেয় এবং নিজেকে বলে, আমার জীবনটা একদম নরকের থেকেও কম না। আর ওদিকে কোয়েলের জীবন সুখ আনন্দে ভরপুর। আমি আমার লাইফ নিয়ে হ্যাপি নই, আর আমি কোয়েলকেও হ্যাপি থাকতে দেব না। রূপালীর কথা শুনে কোয়েল অবাক হয়ে যায় এবং রূপালীর গালে একটা চড় মারে। ছি, তুই আমার সঙ্গে এটা করতে পারলি? তোর নিজের জীবনে সমস্যা আছে বলে তুই আমার জীবনেও সমস্যায় ভরে দিলি। কি লাভ পেলি রে তুই এসব করে? এগুলো করলে কি তোর সংসার আবার আগের মতো হয়ে যাবে? তুই আমার ছোটবেলার বেস্ট ফ্রেন্ড হয়ে এরকম করতে পারলি? যা, বেরিয়ে যা আমার বাড়ি থেকে, এখনই বেরিয়ে যা। তোর জন্য আমি আমার পরিবারের সবার সঙ্গে বাজে ব্যবহার করেছি। আমাকে ক্ষমা করে দে কোয়েল। আসলে তোকে সুখে থাকতে দেখে আমার খুব হিংসা হচ্ছিল, তাই আমি তোর সংসার ভাঙবো বলে উঠে পড়ে লেগেছিলাম। আমি এখান থেকে চলে যাচ্ছি, তুই পারলে আমাকে ক্ষমা করে দিস। রূপালীর কোনো কথার উত্তর কোয়েল দেয় না। কাঁদতে কাঁদতে রূপালী সেখান থেকে চলে যায়। তার বন্ধুর উপর বিশ্বাস করে সে যে কত বড় ভুল করেছিল সে সেটা বুঝতে পারে। সে তার পরিবারের সকলের কাছে হাত জোড় করে ক্ষমা চায় এবং আবার তারা সবাই মিলে একসঙ্গে হাসি খুশি বসবাস করতে থাকে। সোনিয়া তার বাবা মায়ের একমাত্র মেয়ে ছিল। সোনিয়া তার বাবা সঞ্জয় বাবু এবং মা সুমনা দেবীর সঙ্গে বাস করত। সঞ্জয় বাবু একজন ব্যবসায়ী ছিল আর তার কাছে টাকা পয়সা ধন সম্পত্তির কোনোই অভাব ছিল না। সোনিয়া এখন বিবাহ উপযোগী হয়ে উঠেছিল আর তাই প্রতিদিনই কেউ না কেউ বিয়ের সম্বন্ধ নিয়ে তাদের বাড়িতে আসতো। এমনই একদিন কাশি তার মা অনিমা দেবীর সঙ্গে সোনিয়াকে দেখতে তাদের বাড়িতে এসেছিল। দাদা, টাকা পয়সায় হয়তো আমরা আপনাদের সমতুল্য হতে পারবো না, কিন্তু আমার ছেলে কাশি খুব ভালো, তাই আমরা ওর জন্য সোনিয়ার মতোই একটা মেয়ে খুঁজছিলাম। আর আপনার মেয়েকে দেখার পর আমার মনে হয় বৌমা খোঁজের দিন শেষ হয়ে গেছে। না না দিদি, এরকম বলে আমাদেরকে লজ্জা দেবেন না। আমি যতদূর জানি আপনারা আমাদের তুলনায় কোনো কিছুতেই কম নয়। আর আপনার ছেলে তো ডাক্তারি পড়ছে, আপনি খুঁজলে হয়তো আরো ভালো সম্বন্ধ পেয়ে যেতেন। না না, সোনিয়াকে যখন আমার আর আমার ছেলের পছন্দ হয়েই গেছে, তাহলে সবকিছু বলা কওয়া করে নেওয়াই ভালো। বলা কওয়া মানে আবার কি রে বাবা? এরাও কি তাহলে জানতে পেরে গেল নাকি? যা, আমার তো মনে হচ্ছে এই সম্বন্ধটাও কেটে যাবে। এই লোকটাকে কত করে বলেছিলাম আগেই জানিয়ে দিতে, না কাউকে জানাবে না, বলতে নাকি ওনার খারাপ লাগছে। এখন নাও এই পরোটা, বিরিয়ানি, দামি দামি খাবার খেয়ে এখন না করে দেবে। আরে কি ভাবছেন দিদি? আপনি এরকম চিন্তায় পড়ে গেলেন কেন? আপনার মেয়েরও কি রূপকথা কার্টুন টিভির বউদের মতো কোনো আজে বাজে অভ্যাস আছে? আমি তো জাস্ট এমনিই কথা হিসাবে বললাম। অনিমা যখন কথাগুলো বলছিল, সুমনা দেবীর মতো সঞ্জয় বাবুর কপালেও চিন্তার ভাঁজ ছিল। না না দিদি, ওরকম কোনো ব্যাপার নেই। আসলে আমার মেয়ের উল্টাপাল্টা খাবার খাওয়ার কোনো অভ্যাস নেই। যেরকম সকলে খাই ওকেও আমরা একই রকম খাবার খেতে দিই। আমি তো এমনি ইয়ার্কি করেই বলেছিলাম। যাই হোক, বাদ দিন ওসব কথা। আমরা তাহলে এই বিয়েটা পাকা করে ফেলি। এই বলে বিয়ের দিন পাকা করে অনিমা দেবী সেখান থেকে চলে যায়। তারা চলে যাওয়ার পর সোনিয়াও তার ঘরে চলে যায়।
তখন সুমনা দেবী সঞ্জয় বাবুকে বলে, কি দরকার ছিল ওদেরকে মিথ্যা কথা বলার? সেই তো একদিন না একদিন ওরা ব্যাপারটা জানতেই পারবে, আর তখন কি হবে? আরে সে নিয়ে তুমি দুশ্চিন্তা করো না, আমি ব্যাপারটা বুঝেই এরকম বলেছি। আসলে দেখো, সোনিয়ার ঘুমের ঘুরে চলার অভ্যাস আছে, ব্যাস এটাই তো। আর রাত্রিবেলা বাড়ির সকলেই ঘুমাই, ওই অনিমা দেবী জেগে জেগে দেখতে যাবে না যে বৌমা ঘুমাচ্ছে কি জেগে আছে, বুঝলে? কিন্তু কাশি তো একদিন না একদিন জানতে পারবে, তখন কি হবে? আরে বাবা, ও ঠিক আছে, ম্যানেজ হয়ে যাবে। তুমি দেখোনি রাত্রিবেলা ঘুমের ঘরে চলতে দেখে জিজ্ঞাসা করলে ও আমাদের কিভাবে এটা সেটা বলে কাটিয়ে দেয়। তুমি তো জানো সোনিয়া কত স্মার্ট। আসলে তারা ঠিকই বলছিল, সোনিয়ার ঘুমাতে ঘুমাতে হাঁটার একটি খুব বাজে অভ্যাস ছিল। আর সে শুধু হাঁটতই না, বরং ভুলভাল এটা সেটা কথাও বলতো। আর এটা তার বাবা মা সঞ্জয় বাবু এবং সুমনা দেবী খুব ভালোভাবেই জানতো। সোনিয়ার ঘুমের মধ্যে হাঁটার অভ্যাসটা খুব বেশি দিনে ছিল না, কিন্তু যেদিন সুমনা দেবী প্রথম দেখেছিল সে খুব ভয় পেয়েছিল। এমনই সেদিন সুমনা দেবী সোনিয়ার সঙ্গেই ঘুমাচ্ছিল, তখন সে জানালার পাশ থেকে কারোর কথা বলার আওয়াজ শুনতে পায়। এই পেয়ে গেছি আমার স্বপ্নের রাজকুমারকে। তুমি এতদিন কোথায় ছিলে বলো? আমি তোমাকে কত খুঁজেছি জানো। আজ যখন তুমি এসেই গেছো, আর আমাকে ছেড়ে যাবে না তো বলো? একে তো দেখে সোনিয়া বলে মনে হচ্ছে, কিন্তু ওখানে জানালার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে কেন? আর এত রাতে ও কার সঙ্গে কথা বলছে? দাঁড়া, আমায় ব্যাপারটা দেখতে হবে। আমি ওকে না জানিয়ে ওখানে গিয়ে লুকিয়ে লুকিয়ে দেখি। কি রে, তুই A+B-র ফর্মুলাটা মুখস্থ করেছিস? তুই জানিস না আমাদের ইংলিশ টিচার ওটা আমাদের ইতিহাস পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট বলেছেন। কি A+B এর ফর্মুলা ইতিহাস পরীক্ষা ইংরেজি স্যার ইম্পর্টেন্ট দিয়েছেন? কি বলছে রে বাবা? এর পড়াশোনার কথা শুনে তো আমি পাগল হয়ে যাব। না, আমার মনে হচ্ছে এ ফোনে কোনো ছেলের সঙ্গে কথা বলছে। আমি এসেছি দেখে আমাকে বোকা বানানোর জন্য এরকম নাটক করছে। কি রে বল? আরে তুই চুপ করে আছিস কেন? তুই কি ভয় পাচ্ছিস? না, ভয় পাচ্ছে না, আমি এসেছি দেখে লজ্জা পাচ্ছে। তোর তো কোনো লজ্জা নেই, তাই তুই এত রাতে বাড়িকে তোর প্রেমিককে ডেকে কথা বলছিস। সুমনা দেবী যখন কথাগুলো বলছিল তখনও সোনিয়া চোখ বন্ধ করে উল্টোপাল্টা কথা বলেই যাচ্ছিল। সুমনা দেবী তার উপরে খুব রেগে যায়। তাকে খুব জোরে চেঁচিয়ে ডাকলে তার ঘুম ভাঙে। ও, তুমি এসেছো? বলো কি হয়েছে, এত চেঁচাচ্ছ কেন? এই তুই আগে বলতো কার সঙ্গে কথা বলছিলি? আমি তো তোর আশেপাশে খুঁজে দেখলাম, কিন্তু কাউকেই তো দেখতে পেলাম না। এখন তো আমার মনে হচ্ছে তুই ফোনে কারোর সঙ্গে কথা বলছিলি। এই ফোনটা দে আমায়। কোথায় লুকিয়ে রেখেছিস? দে বলছি। আহ মা, তুমিও না, ফোন আবার কোথায় রাখবো? এই নাও, আমাকে চেক করে দেখে নাও। আসলে আমি কলেজের বার্ষিক অনুষ্ঠানে নাম লিখিয়েছিলাম, আর তার জন্য রিহার্সাল করছিলাম। আর তুমি সন্দেহ করছিলে বলে তোমাকে দেখে একটু বেশি বেশি নাটক করছিলাম। হয়তো হলেও হতে পারে, কি জানি বাবা, আমি হয়তো ভুল ভেবেছি। যাই হোক, এত রাতে কিছু করতে হবে না, যা করার কালকে সকালে করবি। এখন চল এখান থেকে। সুমনা দেবী সোনিয়াকে নিয়ে চলে যায় এবং ঘুমিয়ে পড়ে। পরের দিন রাতে সোনিয়াকে আবারও সে এরকম করতে দেখে। তখন সে আর চুপ না থেকে সঞ্জয় বাবুকে সেখানে ডেকে আনে। সঞ্জয় বাবু এটা দেখার পর সে যে ঘুমিয়ে ঘুমিয়ে হাঁটছে এবং ঘুমের ঘোরে কথা বলছে সেটি সে বুঝতে পারে। সঞ্জয় বাবু তাকে অনেক নামি দামি ডাক্তারের কাছে নিয়ে যায়, কিন্তু কোনো কিছুতেই কিছু হয়নি। এদিকে সোনিয়ারও বয়স বেড়ে যাচ্ছিল, তাই সঞ্জয় বাবু তার বিয়ে নিয়ে বেশ চিন্তিত হয়ে উঠেছিল। কিন্তু আজকে তার কাশির সঙ্গে বিয়ে পাকা হয়ে যাওয়ার পর তার চিন্তার অবসান ঘটে। ওসব কথা বাদ দাও না সুমনা, মেয়ের বিয়েতে কেমন কি আয়োজন হবে সেই সব নিয়ে চিন্তা ভাবনা করো। সোনিয়ার 1 ফাল্গুন সোমবার রাত্রিবেলাতেই তো বিয়ে। আমি তো ভাবছি সকাল থেকেই লাইটিং শুরু করে দেব। হ্যাঁ, বিয়ের লাইটিং নিয়ে পড়ে থাকো, আর অন্য কিছু ভাবতে হবে না। বলি, রাত্রিবেলা বিয়েটা কেন ফেললে? জানো তো তোমার মেয়ে রাত্রিবেলার ঘুমানোর আর ঘুম থেকে উঠে হাঁটার অভ্যাস আছে। এখন বিয়ের রাতেও যদি এরকম করে কি হবে? তুমিও না, ওই দিন আবার কারোর এরকম হয় নাকি? নিজের বিয়ে হবে ভাবলেই সকলের ঘুম ছুটে যায়, আর তুমি কিনা বলছো সেদিন ঘুমিয়ে পড়বে, আবার ঘুমের ঘোরে হাঁটবে। সময় অতিবাহিত হতে থাকে। অবশেষে সোনিয়ার বিয়ের দিন চলে আসে।
সুমনা দেবী সেদিন যেটা ভেবেছিল আজ ঠিক সেটাই হয়েছিল। সোনিয়া প্রতিদিন খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তো, তাই সেদিন বিয়ে সম্পন্ন হওয়ার আগেই সে ঘুমিয়ে পড়েছিল, আর তাই জন্যই তাকে নিয়ে তার মা খুব চিন্তায় পড়েছিল। এই নিয়ে তুমি চিন্তা করো না, আর মাত্র কয়েক মিনিটের ব্যাপার আছে। ও ঘুমাচ্ছে তো, কি হয়েছে? অত ঘুমাতে ঘুমাতে হাঁটাচলা করতে পারে, তাই কেউ কিছু বুঝতেও পারবে না, বুঝেছো? তাহলে তুমি কি বলতে চাইছো, আমরা ঘুমন্ত মেয়েকে বিয়ে দিয়ে দেব? হ্যাঁ, তাতে ক্ষতি কি আছে? ওরা তো সোনিয়াকে আগেই দেখেছে। এখন সকলের সামনে ডেকে তুললে ওরা সন্দেহ করবে, তাহলে আমরা সমস্যায় পড়তে পারি। তার চেয়ে ভালো যেমনটা হচ্ছে হতে দাও। এভাবেই সেদিন সঞ্জয় বাবু ও সুমনা দেবী কাউকে কিছু বুঝতে না দিয়ে সোনিয়াকে ঘুমের ঘোরেই বিয়ে দিয়ে দেয়। সোনিয়ার ঘুমাতে ঘুমাতে হাঁটার অভ্যাস ছিল, তাই বিয়ের পর সে নিজেই হেঁটে হেঁটে গাড়িতে উঠে পড়ে। কিছুক্ষণের মধ্যেই তারা অনিমা দেবীর বাড়িতে পৌঁছে যায়। এই যা, এ তো দেখছি গাড়িতে আস্তে আস্তেই ঘুমিয়ে পড়েছে। আসলে অনেকটাই রাস্তা তো, তাই হয়তো ঘুমিয়ে পড়েছে। এই শুনছো, এই যে এবারে ওঠো, আমরা বাড়িতে এসে গেছি। হ্যাঁ স্যার, আপনাকে আমার বিয়েতে আসতেই হবে, তবে আমি এখন উঠবো না। আমি আগে অটো দেখবো, তারপর তোমার কথা শুনবো। এই তুমি কি বলছো? এখন আমি অটো কোথা থেকে পাবো? এই সোনিয়া, তোমার কি হয়েছে? মা, এদিকে দেখবে এসো। এই সোনিয়া কি সব বলছে? কাশি এভাবেই বারবার সোনিয়াকে ডাকতে থাকে। অবশেষে তার গায়ে হাত দিয়ে ডাকলে তার ঘুম ভেঙে যায় এবং সে তাড়াতাড়ি উঠে পড়ে। হ্যাঁ হ্যাঁ, কে কে কে? এই আমি কোথায়? তোমরা আমাকে কিডন্যাপ করে এখানে নিয়ে এসেছো কেন? আমাকে ছেড়ে দাও, আমার আজকে বিয়ে, আমাকে ছেড়ে দাও। কি বিয়ে আছে মানে? তাহলে এতক্ষণ তুমি কোথায় ছিলে, কি করছিলে? কিছুই জানো না তাই তো? আমি কে সেটা জানো তো, নাকি সেটাও ভুলে গেছো? না না, আমি তোমাকে চিনি না বাবা। আজকে আমার কাশির সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল, আর তুমি কাশি নও। আমি তোমার কাছে কিভাবে এলাম আমি নিজেও জানি না, সত্যি বলছি। ওহ মাই গড, এখানে কি হচ্ছে? আমায় কেউ বলতে পারবে প্লিজ? আমি তো কিছুই বুঝতে পারছি না। কাশি যখন এগুলো বলছিল তখন সোনিয়া কিছুই মনে করতে পারছিল না। এদিকে ছেলে চেঁচামেচির আওয়াজ শুনে অনিমা দেবী সেখানে আসে। অনিমা দেবীকে দেখতে পেয়ে সোনিয়া বলে, এই তো কাকিমা, আপনি এসেছেন। আচ্ছা বলুন তো, আমি যদি আপনাকে চিনতে পারি তাহলে এর সঙ্গে বিয়ে হলে একে কেন চিনতে পারবো না? জানিস বাবা, আমার তো মনে হচ্ছে একে কোনো অশুভ শক্তি গ্রাস করেছে, না হলে এত উল্টোপাল্টা কথা বলবে কেন? তুই এই সবে বিয়ে করে বাড়িতে নিয়ে এলি, আর এখন ও বলছে ওর বিয়ে হতে বাকি আছে। না, আমার তো অন্য কিছুই মনে হচ্ছে। আমার মনে হচ্ছে এই মেয়ের মাথায় দোষ আছে। আমি বরং সঞ্জয় বাবুকে এখানে ডেকে পাঠাই। এই বলে কাশি সেদিনই সোনিয়ার বাবা অর্থাৎ সঞ্জয় বাবুকে সেখানে ডেকে পাঠায়। সঞ্জয় বাবু সেখানে আসে এবং সোনিয়ার ঘুমের ঘোরে হাঁটা এবং কথা বলার ঘটনা তাদেরকে বলে। সবকিছু শোনার পর কাশি ব্যাপারটি বুঝতে পারে এবং সে নিজেও ডাক্তার হওয়ায় পরের দিন থেকে সোনিয়ার ট্রিটমেন্ট করা শুরু করে দেয়। কয়েকদিন ট্রিটমেন্টে থাকার ফলে সোনিয়ার ঘুমের ঘরে হাঁটার অভ্যাস ধীরে ধীরে চলে যায়। তারপর থেকে তারা সবাই মিলে হাসি খুশি বসবাস করতে থাকে।